আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই এবং বোনেরা যারা দেখছেন। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার কথা শোনা যায় একটু রেসপন্স করবেন। আর যারা ভাইয়েরা আছেন, ভালোবাসার ভাইয়েরা, সবাই লাইভটি শেয়ার করে নেবেন। আসলে চিল্লাচিল্লি হবে না, গল্প হবে, হ্যাঁ, আড্ডা হবে, একটু কথা হবে, দেশের কথা হবে, তারপরে হলো আমরা যে ভাবি তা কতটুকু ভুল সেই বিষয়ে কথা হবে। হুম। তো আমার ভাই যারা আছেন আহ, সবাই একটু শেয়ার করে নেন, হ্যাঁ। আমরা অনেকজন একসাথে শুনবো, আমরা আপনাদের কথাগুলো পড়ে পড়ে শোনাবো। তার আগে আপনারা একটু শেয়ার করে নেন এবং কে কোথায় থেকে বলছেন এবং আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, এগুলো একটু উত্তর করবেন যে শোনা যাচ্ছে কিনা। তো আমি ক্যাপশন দিয়েছি, অত সোজা না। মানে অত কি সোজা না, ঠিক আছে। অত সোজা না কেন বলেন তো? আমরা কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি, মানে আপনি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন? আমি এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে আমাদের আশেপাশে কেউ যদি কোনোভাবে নির্যাতিত হয়, কোনোভাবে আপনার হলো আঘাতপ্রাপ্ত হয়, ছিনতাইয়ের কবলে পড়ে, অথবা আপনার হলো সন্ত্রাসী হামলার শিকার হয়, অথবা সন্ত্রাসীরা কাউকে যদি মারে, আমি কেমন বাংলাদেশের স্বপ্ন দেখি যে ওই ভিকটিমটা অন্তত তার নিকটের থানায় গিয়ে অভিযোগ দিতে পারবে এবং মামলা করতে পারবে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে। আমি এইরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, ঠিক আছে। তো আমি এইরকম একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। তো আহ, এইরকম বাংলাদেশের স্বপ্ন দেখা কি এত সহজ? এত সহজ? মানে আমি স্বপ্ন দেখছি যে আমাদের একজন ভাই কোনো এক জায়গায় অত্যাচারিত হলো, সে থানায় গিয়ে একটা অভিযোগ করবে, যা অথবা একদল সন্ত্রাসী চাঁদাবাজি করছে একটা দোকানে, ঠিক আছে, ওই দোকানদার থানায় গিয়ে অভিযোগ করবে, ঠিক আছে, এবং থানা থেকে সেই অভিযোগ আমলে নিয়ে সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদের কি মনে হয় এইটা কি খুব সহজ? কি মনে হচ্ছে আপনাদের? হ্যাঁ, এটা কি মনে হয় আপনাদের যে এইটা এত সহজ যে একজন ভিকটিম, হ্যাঁ, একজন ভিকটিম হলো সন্ত্রাসের তার কাছ থেকে চাঁদা দিতে না পারার কারণে তাকে মারপিট করলো, সে থানায় গিয়ে অভিযোগ করবে, আর হলো থানা তার ব্যবস্থা নেবে, ওই সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে। এত সহজ? এত এটা এটা কি সম্ভব? সম্ভব? আপনাদের কি মনে হয় এটা সম্ভব? আপনাদের গত কয়েকদিন আগে একটা দেখলাম যে আমরা তো 999-এ কল দিই কেন? যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, তাই নয়? 999-এ এই জন্য কল দিই না। 999-এ কল দেওয়াই কাল হয়ে গেছে। কিভাবে 999-এ কল দেওয়া কাল হয়ে যায়? একজন ভুক্তভোগী সন্ত্রাসীদের বিরুদ্ধে 999-এ কল দিয়েছে, 999 থেকে ওই আঞ্চলিক থানাতে ধরিয়ে দিয়েছে যে আপনার এখানে সমস্যা, আপনি এটা সমাধান করেন। 999-এ কল দেওয়ার পরে ওই পুলিশ সদস্যরা ওই থানা থেকে ওই ভুক্তভোগীকে সাহায্য না করে উল্টো সন্ত্রাসীদেরকে জানিয়েছে যে 999 থেকে এই ভুক্তভোগী কল দিয়েছিল তোমাদের বিরুদ্ধে, ঠিক আছে। ওই সন্ত্রাসীরা তখন এই ভুক্তভোগীর বিরুদ্ধে আবার ব্যবস্থা নেয়, মারপিট করে, ঠিক আছে। তো আমরা যে বলি যে একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখবেন আপনি, এত সহজ, এত সহজ। মানে এইটা তো একটা থানার কথা বললাম, যে থানাতে এরকম একটা অবস্থা, ঠিক আছে, একটা থানাতে এরকম অবস্থা। তো আমি আপনাকে বলি, এই থানাতে তো দানব দৈত্যরা বসে নাই। এই থানাতে কি দৈত্য দানব বসে আছে? না, আমার মতো একজন মানুষ পুলিশ সদস্য, আপনার মতো একজন পুলিশ সদস্য, আপনার ভাই, আপনার চাচা, তাহলে এই মানুষগুলো আমাদের মতো মানুষরা এখানে বসে আছে। আচ্ছা, এখানে বাদ দিলাম, একটা সচিবালয়ে ধরেন, একটা সচিবালয়ে সেখানে একটা যদি সেবা পেতে চান তাহলে কি অবস্থা হবে? অথবা একজন শিক্ষকের কথা বলি, ঠিক আছে, যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করে নেন, হ্যাঁ। এটা অনেক মানুষের শোনার দরকার আছে। আমরা যে বলি না যে কেন পরিবর্তন হয় না, ঠিক আছে, পরিবর্তন এই জন্য হয় না যে আমরা পরিবর্তনকে সাপোর্ট করি না, আমরা নিজেরা অবদান রাখি না, আমরা নিজেরা কিছু করি না পরিবর্তনের জন্য, এই জন্য পরিবর্তন হয় না, ঠিক আছে। আমি যত মূল্যবান কথা বলি, এই কথাগুলো যদি মানুষ না শোনে তাহলে এই কথার কোনো মূল্য নাই।
ঠিক আছে, মানে আমি এসে 1 ঘন্টা সময় নষ্ট করলাম। এটা যদি আপনারা না শোনেন, আপনারা যদি শেয়ার করে না দেন, রেসপন্স না করেন, তাহলে কিন্তু আপনার হলো লাভ নাই কিন্তু। তো আমি যেটা বলছিলাম যে একজন শিক্ষক তার বেতন তুলতে যাবে বা পেনশন তুলতে যাবে, তাকে ঘুষ দিতে হচ্ছে। ঠিক আছে, অথবা আপনি একটা পাসপোর্ট অফিসে যান, অথবা পুলিশ ক্লিয়ারেন্স নিতে যান, আপনাকে হলো অথবা আপনি হলো সরকারি যে রেজিস্ট্রার অফিস আছে, আপনার হলো জমি রেজিস্ট্রি করার জন্য, সেখানে যান, অথবা আদালতে যান, অথবা হলো আপনার যে কোনো একটা সেবা, সরকারি সেবা পেতে যান। দেখেন আপনি আপনার হলো কতটা স্বাধীনভাবে করতে পারছেন, অথবা ঘুষ ছাড়া কতটুকু করতে পারছেন। ঠিক আছে, তো আমরা এটা করতে পারছি না। তো আমরা যদি চাই যে আমরা এটা আপনার হলো করব, তাহলে কি হয়ে যাবে? এত সহজ, এত সহজ যে আমরা চাইলাম আর হলো ঘুষমুক্ত সচিবালয়, ঘুষমুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঘুষমুক্ত আপনার হলো রেজিস্ট্রি অফিস, ঘুষমুক্ত আয়কর অফিস, ঘুষমুক্ত রাজুক অফিস, মানে আমরা চাইবো আর এটা হয়ে যাবে। এত সহজ, এত সহজ। আপনি আপনি আপনার আপনার আমরা বলি যে আমাদের এখানে সিস্টেম সুন্দর না, তারপরে আমাদের এখানে আমরা নিজেরা আইন মানি না, তারপরে আমরা বিভিন্ন জনকে দোষারোপ করি। হ্যাঁ, বিভিন্ন জনকে দোষারোপ করি। আচ্ছা, একটা সন্তান যে ছোট বয়স থেকে বড় বয়স হবে, ছোট থেকে অনেক বড় হয়ে উঠবে, ঠিক আছে, ওই ছোট হয়ে থেকে বড় হয়ে ওঠার সময়ে একটা বাচ্চা, আপনি যতগুলো তার সামনে ক্রাইম করেন, এরপরে ওই বাচ্চাটার কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে? আপনি কিভাবে ক্রাইম করেন? যে আপনি একটা বাচ্চার সামনেই আপনার হলো সিগারেট মুখে ধরাই দিয়েছেন, যে সিগারেট খাচ্ছেন। তো মানে মানুষ তো অভ্যাসের দাস। সিগারেট কি, নিকোটিন কি নেশা সৃষ্টি করে বা আসক্তি সৃষ্টি করে, খাচ্ছেন। তো আপনি খেতে খেতে আপনার আসক্তি সৃষ্টি হয়ে গেছে। তো আপনার সন্তান, সেও তো আপনার ওই সিগারেটের গন্ধ থেকে আসক্তি তার মধ্যে সৃষ্টি হতে পারে, তাই না? তাহলে আপনি আবার দেখা যাচ্ছে যে আপনি আপনার সন্তানকে দিয়ে সিগারেট আনাচ্ছেন, বিড়ি আনাচ্ছেন। ঠিক আছে, তাহলে আপনি নিজেই তার সামনে সিগারেট খাচ্ছেন ফ্রিলি, তাকে দিয়ে সিগারেট আনাচ্ছেন, আর যদি আপনি প্রত্যাশা করেন যে আপনার সন্তান সিগারেট খাবে না, তাহলে মানে এই প্রত্যাশাটা কেমন? এত সহজ, এতটা সহজ আসলে, মানে আপনি চাচ্ছেন পরিবর্তন হবে আর পরিবর্তন হয়ে যাবে, এত সহজ? কি মনে হয় আপনাদের? কি মনে হয় আসলে? আবার কিছু মানে লোক আছে যারা বলে যে সিগারেট খেলেই কি অভদ্র হয়ে যায়, সিগারেট খেলেই কি খারাপ মানুষ হয়ে যায়। এদের জাফর ইকবালের কথা বলি। জাফর ইকবাল একটা সিনেমা বানিয়েছে। সেই সিনেমার ভিতরে সে সুন্দরভাবে ফুটে তুলেছে যে দীপু নাম্বার 2 সিনেমা। সেখানে দীপুর বাবা সিগারেট খায়, আর দীপুর যে বন্ধু সে সিগারেট খায়। তখন সে বলছে যে দীপু বলছে তার বাবাকে, বাবা জানো তারেক না সিগারেট খায়। ঠিক আছে, তখন দীপুর বাবা বলছে সিগারেট খেলে কি মানুষ খারাপ হয়? তখন বলছে যে তোর বাবাও তো সিগারেট খায়, তাই বলে কি তোর বাবা খারাপ মানুষ? মানে দীপুর বাবা তার দীপুকে বলছে যে তোমার বাবা, তোমার বাবা, আমি তো সিগারেট খাই, আমিও কি খারাপ মানুষ? তো আসলে আপনার হলো সিগারেট যারা খায়, তারা যদি আপনার হলো সুন্দর কোট টাই পরে, হ্যাঁ, ভদ্রলোক সাজে, তাহলে কি আমরা তাদেরকে ভদ্রলোক বলতে পারি? সিগারেট এমন একটা জিনিস যেটা আসক্তি সৃষ্টি করে, যেটা আপনার ফুসফুসের ক্ষতি করছে, যেটা আপনার হার্টের ক্ষতি করছে, আপনার মস্তিষ্কের ক্ষতি করছে, উচ্চ রক্তচাপ সৃষ্টি করছে, ক্যান্সার সৃষ্টি করছে, এতগুলো এতগুলো ক্ষতি করছে। সেইটা গ্রহণ করে একজন লোক যদি কোট টাই পরে ভদ্রলোক সেজে, হ্যাঁ, সিগারেট টানতেছে, তা ভদ্র পোশাক পরে থাকলে সিগারেট টানলে কি সেই লোক ভদ্রলোক হবে? তো দীপু নাম্বার 2 সিনেমাতে জাফর ইকবাল বোঝাতে চেয়েছিল যে সিগারেট খেলে কেউ মানে খারাপ মানুষ হয় না। ঠিক আছে, একটা আইটেম এতগুলো ক্ষতি করে, এরপরেও সেটা নাকি খারাপ আইটেম না, এরপরে ওই ওই জিনিসটা গ্রহণ করার পরে একটা লোক নাকি ভদ্রলোক। ঠিক আছে, মানে ভদ্রলোকের ডেফিনেশন আপনি আপনার বাচ্চাদের মাঝে ঢুকাই দিচ্ছেন যে সিগারেট খেলেই অভদ্র হয় না।
ঠিক আছে, সিগারেট খেলেই অভদ্র হয় না। তো এইটা আপনার হলো এইটা যখন অবস্থা, তখন আপনি বলছেন যে আপনার সন্তান বেড়ে উঠবে, হ্যাঁ, একজন সৎ, হ্যাঁ, যোগ্য একজন মানবিক নাগরিক হিসেবে। এত সহজ, এত সহজ। আপনি আপনি হলো দিনে বৈধভাবে ইনকাম করেন 300 টাকা, আপনার এক প্যাকেট সিগারেট লাগে। ঠিক আছে, ধরলাম এক প্যাকেট সিগারেট হলো 80 টাকা বা 100 টাকা এক প্যাকেট সিগারেটের দাম। ঠিক আছে, অথবা 50 টাকায় ধরলাম, তো 300 টাকার মধ্যে 50 টাকা আপনি উড়াই শেষ করে দিলেন। অথবা একটা সিগারেটের দাম 20 টাকা। ঠিক আছে, আপনি অপচয় করে নষ্ট করে দিচ্ছেন আপনার বাচ্চার সামনে। আপনার বাচ্চাও কি সেটাই শিখবে না? আমরা যে পরিবর্তন চাই এত সহজ আসলে। একজন ধূমপায়ী একজন ধূমপায়ী আপনার হলো কতভাবে ক্ষতি করে, নিজের ক্ষতি করে, তার পরিবারের সদস্যদের ক্ষতি করে, এবং তার দারিদ্র ডেকে আনে। দারিদ্র ডেকে আনে কীভাবে? আমি বলি যে আপনি একটা 20 টাকা দামের সিগারেট খাচ্ছেন, একটা ইট 10 টাকা, তার মানে 2টা ইট কিনতে পারতেন আপনি। দিনের সিগারেট খান 3টা, তাহলে দিনে আপনি ইট কিনতে পারতেন হলো 6টা। তাহলে 365 দিনে কয়টা ইট কিনতে পারতেন? চিন্তা করেন। তাহলে একটা বাড়ি বানানোর জন্য যতটুকু ইট দরকার আপনার হলো ততগুলো ইট আপনি হলো সিগারেট খেয়ে উড়াই দিয়েছেন। তা আপনি যে প্রত্যাশা করবেন যে দারিদ্র্য থেকে আপনি মুক্তি পাবেন, হ্যাঁ, এত সহজ কি মনে হয়? এত সহজ, এত সহজ না। ঠিক আছে, এই আমাদের এই যে সোসাইটিতে আমি আপনাদেরকে বলি যে আপনি ধরেন ইউরোপে আছেন। ঠিক আছে, ইউরোপে আছেন, অথবা আপনি ইতালিতে আছেন, অথবা আপনি আমেরিকাতে আছেন, অথবা অস্ট্রেলিয়া অথবা মালয়েশিয়াতে আছেন। ঠিক আছে, আপনি ড্রাইভিং করছেন, আপনাকে যখন পুলিশ সিগন্যাল দিচ্ছে আপনি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সেখানে সাইডে গিয়ে থামাচ্ছেন। ঠিক আছে, পার্কিংয়ে থামাচ্ছেন, এবং পুলিশ আপনাকে বলছে যে একটা কার্ড, আপনার আইডি কার্ড দেখান। আপনি সঙ্গে সঙ্গে বলে, ও ওকে 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 ওকে, ইটস মাই আইডি কার্ড, আপনি দেখাই দিলেন। পুলিশ বলছে ওকে ইউ গো, আপনি চলে যান। ঠিক আছে, পুলিশ সন্তুষ্ট, আপনি সন্তুষ্ট। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে হলে এটা কি হতো? আইডি কার্ড দেখাতে চাইছে, আপনি বলছেন যে কিসের আইডি কার্ড? তুমি আমাকে চেনো? আমি কে? আমাকে চেনো তুমি কে? আমি কে? আমাকে তুমি চেনো? আমার আইডি কার্ড তুমি চাও? এইভাবে মানে আপনার রিয়েকশনটা কি? আবার পুলিশ এসে বলতেছে এই থাম, খাড়া, এটি খাড়া খাড়া। পুলিশ বলতেছে এই খাড়া, এখানে খাড়া, নড়বি না, তুই নড়বি না, একদম নড়বি না। ঠিক বলছে খাড়া। এবার বলতেছে এক এক ফুট আগে গেছে, তো বলতেছে তুই 1 ফিট আগে গেলি কেন? তোরে মামলা দিব, 1000 টাকা মামলা দিয়ে দেবে। ঠিক আছে, অথচ কি দরকার, কি পুলিশের প্রয়োজন কি? পুলিশের দেখার প্রয়োজন তার আইডি কার্ডটা, যেটা দেখে সে সহজে বুঝতে পারবে তার নামে কোনো মামলা আছে কিনা, তার নামে কোনো রিপোর্ট আছে কিনা, বা সে অভিযুক্ত কিনা। এটা দেখার কথা ছিল। কিন্তু মানে মানুষ যেরকমভাবে আইডি কার্ড চাইলে বলে তুই আমাকে চিনিস, অমুক এমপি, অমুক মন্ত্রী আমার চাচা, অমুক মন্ত্রী আমার শালা, বা অমুক মন্ত্রী আমার দুলাভাই। ঠিক আছে, ঠিক একইভাবে পুলিশের আচরণটাও ওই রকম। মানে পুলিশ গাড়ি থামাই যেন মামলা দেওয়ার জন্য, মামলাবাজ। এই কিছু কমিশন পাই, মামলা থেকে কমিশন পাই। মানে একটা দেশে যে আপনি ন্যায় বিচার সুশাসন চিন্তা করবেন, এটা মানে এত সহজ না আসলে। ঠিক আছে, এত সহজ। আপনি ন্যায় বিচার আশা করলেন আর আপনি হলো ন্যায় বিচার পেয়ে যাবেন, এতটা সহজ না। দেখেন, একজন পুলিশের ইন্টেনশন যখন থাকে যে নাগরিকদেরকে হলো মোটরসাইকেল, গাড়ি, সিএনজি, নাগরিকদের বাহনগুলোকে মামলা দিয়ে দিয়ে কিছু কমিশন পাবে, তাহলে ওই পুলিশের আপনার হলো প্রপার কাজ করার পরিবর্তে, অর্থাৎ মানে ট্রাফিক সিস্টেম কন্ট্রোল অথবা হলো অবৈধ কোনো কিছু ধরা, এগুলোর পরিবর্তে ওর ইন্টেনশনই থাকবে যে হলো শুধু কতটা মামলা দিয়ে সে আজকে সারাদিনে কতগুলো কমিশন পেল। এইটা কোনো কল্যাণ রাষ্ট্রের পুলিশদের কাজ হতে পারে না, যে কমিশন পাবে এই জন্য সে মামলা প্রতিযোগিতা করছে। মানে কতটা ঘৃণ্য আপনারা চিন্তা করতে পারেন। মানে ক্যান ইউ ইমাজিন যে মামলা দিয়ে কিছু কমিশন পাবে এই জন্য সে নাগরিকদেরকে মামলা দিচ্ছে। হয়তো বা 1000 টাকা মামলা দিয়ে আপনার হলো 250 টাকা কমিশন পাচ্ছে একজন পুলিশ সদস্য। ঠিক আছে, একজন উবার ড্রাইভ অথবা পাঠাও রাইডার, তাকে মামলা দিয়ে সে কমিশন পাচ্ছে 250 টাকা, 1000 টাকায়। এই জন্য সে মামলা দিল, এবং সে সারাদিনে গুনছে যে আজকে সব মিলে 10টা মামলা দিলাম, অথবা আজকে
50টা মামলা দিয়েছি, হ্যাঁ, অথবা আজকে 100টা মামলা দিয়েছি, 100টা মামলা দিলে 250 টাকা করে যদি আমি পাই, তাহলে আমি কত টাকা পাচ্ছি 100টা মামলা থেকে? 10টা মামলা যদি দিত তাহলে সে পাইতে হলো 250 টাকা করে, সে 2500 টাকা। তাহলে সে যদি 100টা মামলা দেয় তাহলে সে পাচ্ছে হলো আপনার হলো 25,000 টাকা। যদি একটা পুলিশ অফিসার টার্গেট নেয় যে সে মামলা দেবে, তাহলে তার জন্য 10টা মোটরসাইকেল আটকানো কোনো ইজি মানে কোনো কঠিন বিষয় নয়। সে ইচ্ছা করে মোটরসাইকেল ধরবে আর মামলা দিয়ে দেবে, তাহলে 10টা মোটরসাইকেল থেকে সে 2500 টাকা পেলো। বেসিক্যালি সে 2500 টাকা পেলো, কিন্তু 10টা মোটরসাইকেলের ড্রাইভারের কাছ থেকে সে যদি মানে হলো 1000 টাকা করে নেয়, তাহলে সে 10,000 টাকা চুষে নিল। ঠিক আছে, যদি 2,000 টাকা করে নেয় তাহলে 10টা মোটরসাইকেল থেকে সে 20,000 টাকা নিল। এই 10টা মোটরসাইকেলের কারো বাড়িতে সে টেনশন যে সে বাচ্চার জন্য দুধ কিনবে, সে পরিবারের জন্য চাল কিনবে, অথবা তার মা অসুস্থ, সেই অসুস্থ মায়ের জন্য আপনার হলো সে ওষুধ কিনবে। ঠিক আছে, তো আমরা দেখেন মানে অল্প কিছু কমিশন পাওয়ার জন্য পুলিশ সার্জনগুলো এইভাবে নোংরাভাবে মামলা দিচ্ছে। তার লক্ষ্য সে এত টাকা আজকে মামলা দিয়ে ইনকাম করবে। তাহলে ওই পুলিশ সদস্যের কাছ থেকে ন্যায় বিচার এবং সুশাসন আপনি কিভাবে প্রত্যাশা করবেন? আমরা চাইলাম আর দেশে পরিবর্তন হয়ে গেল, এত সহজ? এত সহজ? আমি আপনাদেরকে বলি একটা কথা, যে এই যে আমরা যাদের হাতে সময় আছে তারা আমার লাইভটা দেখতে পারেন, আর যাদের হাতে সময় নাই তারা এখান থেকে চলে যেতে পারেন। আমি কেন বলছি, আমি শুধু যারা হলো অ্যাক্টিভিস্ট, যারা হলো সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে, যারা সেই সুন্দর বাংলাদেশ বিনির্মাণের অংশীদার হতে চায়, তাদেরকে আমি বলি যে আমার কথাগুলো আপনি শুনবেন। আমি ভাই লাইভে এসে চিল্লাচিল্লি করতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, যে চিল্লাচিল্লি করলে শেখ হাসিনার নামে দুটো গালি দিলে লাইভের রেটিং বেড়ে যায়, ভিউ বেড়ে যায়, ওইটা করতে পারবো না। যারা প্রকৃতপক্ষে একটু বন্ধু ভাবেন আমাকে, তারপরে হলো ভালোবাসেন, হ্যাঁ, তাদেরকে আমার আহ্বান যে আমার লাইভটা শুনবেন এবং এই কথাগুলো আপনারা মানুষের কাছে পৌঁছায় দেবেন, এটাই আমার প্রার্থনা। ঠিক আছে, দেখেন আমাদের দেশে আপনার হলো এই যে আমরা আদালত বানিয়েছি, জজ কোর্ট, সিএমএম কোর্ট, অথবা হাইকোর্ট, অথবা সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সুপ্রিম কোর্ট। কেউ যদি স্পষ্টভাবে বলে যে এগুলো টাকা দিয়ে চলে, তাহলে কি তার এই বলাটা কি খুব অপরাধ হবে? কেউ যদি বলে যে এইসব টাকা দিয়ে চলে, তাহলে তার বলাটা কি খুব অপরাধ হবে? দেখেন তো, মানে কোনো একটা সরকার এসে বলছে, বা নতুন সরকার, অথবা ভিপি নুরি সরকার গঠন করেছে, বা আমরা সরকার গঠন করেছি, যদিও পারবো না, আমি এক্সাম্পল দিচ্ছি, যে কেউ একটা সরকার গঠন করে যদি রাতারাতি চিন্তা করে যে যে সুপ্রিম কোর্টে এসব টাকার খেলা আমরা বন্ধ করে দেব, এত সহজ সম্ভব? কি মনে হয় আপনাদের? কি মনে হচ্ছে যে চাইলো আর পেরে দিল হয়ে যাবে? বলেন তো, হবে? আমি আপনাদেরকে বলি, আমাদের এই সমাজটাতে, মানে ইউরোপে, আমেরিকাতে, অথবা কল্যাণকর রাষ্ট্র, এই যে নর্ডিক কান্ট্রি যেগুলো আছে, নর্ডিক কান্ট্রি হলো আপনার নরওয়ে, সুইডেন, ঠিক আছে, হ্যাঁ, এই এই আশেপাশে যে নেদারল্যান্ড, এই দেশ যেগুলো আছে, এরা হলো কল্যাণ রাষ্ট্র। এরা কেমন কল্যাণ রাষ্ট্র? এরা হলো জেলখানা বন্ধ ঘোষণা করতে চায়। জেলখানা কেন বন্ধ ঘোষণা করবে? তাদের এখানে অপরাধী নাই, তাই জেলখানা বন্ধ করবে। তো আমরা যদি এরকম দেশ চাই, তাহলে কি সম্ভব? এই দেশ আমরা সুন্দর চাইবো, আর আমি আমার বাচ্চাকে, বা আমার বাচ্চার সামনে আমি আমার বউকে খিস্তি দিয়ে গালি দিব, আর আমার দেশ সুন্দর হয়ে যাবে? এত সোজা? এই দেশটাকে সুন্দর করতে হলে ছোট বাচ্চাদের দিকে আগে নজর দিতে হবে, তাদেরকে নৈতিকতা ও মূল্যবোধের শিক্ষা দিতে হবে। ঠিক আছে, অনেকে মানে হলো আমাকে আপনার হলো কথাগুলো বললে অনেকে খারাপভাবে নেবে, যে আমাদের এখানে বলে যে 98% মুসলমান, অথবা 88% মুসলমান, অথবা বেশিরভাগ মুসলমানের দেশে অমুক কাজ করলে অমুক কাজ করতে দেবে না, অমুক কাজ করতে দেবে না। আরে ভাই, 98% মুসলমান, বা 88% মুসলমান, বা 90% মুসলমান, যেটাই বলেন,
ঠিক আছে, এই 90% মুসলমানের দেশেই আপনি যতটুকু ইসলাম পালন করতে পারবেন, তার চেয়ে আপনি নরওয়েতে গিয়ে আরামের সঙ্গে ইসলাম পালন করতে পারবেন। আমার কথা বুঝছেন? আপনি এইখানে যতটুকু ইসলাম পালন করতে পারবেন বা ইসলামের বিধিনিষেধগুলো মেনে চলতে পারবেন, ইসলামের অনুশাসনগুলো মানতে পারবেন, তার চেয়ে সুইডেনে গিয়ে আপনি অধিক ইসলাম প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আপনি এই বাংলাদেশে দাড়ি টুপি রাখলে আপনাকে রাজাকার বলা হতে পারে, কিন্তু আপনি সুইডেনে দাড়ি টুপি রাখলে আপনাকে কেউ রাজাকার বলবে না, কেউ রাজাকার পড়বে না, কেউ বলবে না রাজাকার। ঠিক আছে, সুতরাং যারা মানে এই একটা যুক্তি দেয় যে 98% মুসলমানের দেশে এইটা হতে দেবে না, 98% মুসলমানের দেশে এইটা হতে দেবে না, ওইটা হতে দেবে না। আরে ভাই, 98% মুসলমানের দেশে, এই দেশে যারা আপনার হলো মসজিদের, না এই দেশে যারা হলো আরবি লাইনে পড়াশোনা করছে, 98% মুসলমান দেশ বলছেন, হ্যাঁ, তারা তো কর্মসংস্থানে গেলে, চাকরিতে গেলে তাদেরকে নেয়ই না, তাদেরকে নেয়ই না, নেয়ই না। তো তো আন্দোলনটা ওইটা হওয়ার কথা ছিল যে আমি ইসলাম প্র্যাকটিস করার কারণে আমাকে চাকরি দিবে না, এইটা আমরা হতে দেব না। আমরা এখানে হিন্দুইজম প্র্যাকটিস করার জন্য যেরকম চাকরির জন্য চাকরি দেওয়ার কথা বলবো, যে হিন্দুইজম প্র্যাকটিস করছে ওকে চাকরি দাও, তো এরকম আমাকে ইসলাম প্র্যাকটিস করছে তাকেও চাকরি দিতে হবে, তাকে চাকরি দিতে হবে, তাই না? তাকে, তাহলে আমরা আমরা অযথা মানে এমন এমন বিষয় নিয়ে চিল্লাচিল্লি করি, এই যে আপনার হলো আমরা আমরা ফ্রান্সকে নিয়ে প্রশ্ন তুলি, ব্যাপকভাবে ফ্রান্সকে নিয়ে প্রশ্ন করি। ঠিক আছে, ফ্রান্সে আমরা গালি দিই, ফ্রান্সকে বয়কট করলাম। ভাই, ফ্রান্সের প্রোডাক্ট বাংলাদেশে আসে না তেমন একটা। ফ্রান্সের বিভিন্ন ব্র্যান্ডগুলো যে আমরা বলি না, ওই ফ্রান্সের ওই ব্র্যান্ডগুলো বাংলাদেশে আসে না। ফ্রান্সের যে ব্র্যান্ডগুলো, এই ফ্রান্সের এই ব্র্যান্ড কসমেটিক্স, পারফিউম, তারপরে হলো স্নো পাউডার, ফ্রান্সের যেগুলো পারফিউম, সাবান, ফ্রান্স এগুলোতে বিখ্যাত। ঠিক আছে, এগুলো এক একটা দাম 3400 টাকা, 3500 টাকা, 4500 টাকা, 6000 টাকা, 7000 টাকা, 9000 টাকা একটা পারফিউমের দাম। এগুলো এগুলো এই ব্র্যান্ডগুলোকে আপনারা বয়কট করছেন। আপনার ধারণা আছে এই ব্র্যান্ডগুলো যে বাংলাদেশে তেমন একটা আসে না? এই সবগুলোতে চকবাজার আর জিঞ্জিরায় উৎপাদন হয়, সেই খবর আছে? হ্যাঁ, সেই খবর আছে? ফ্রান্সের পণ্য আপনি এখান থেকে বয়কট করছেন, আরে ভাই, এটা তো জিঞ্জিরায় তৈরি হয়, আপনি তো বাংলাদেশের পণ্য বয়কট করে বসে আছেন। তো আমি বলছি যে আমরা যে পরিবর্তন প্রত্যাশা করি, আমরা ভুল জায়গায় ধরে নাড়া দেই। সেজন্য আমি বলি যে পরিবর্তনটা এত সহজ না, এত সহজ না। আমি আপনাদেরকে বলি যে আমাদের এই সমাজে আপনার কেন ধর্ষণ মামলা দেয়? ঠিক আছে, প্রচুর পরিমাণে মিথ্যা ধর্ষণ মামলা দেয়। হ্যাঁ, প্রচুর পরিমাণে মিথ্যা ধর্ষণ মামলা দেয়, এবং মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে প্রকৃত ধর্ষিতা যারা, তাদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে 100টা ধর্ষণ মামলার মধ্যে 5টা মামলায় ধর্ষণ প্রপারলি হয়েছে, আর বাকিগুলো ধর্ষণ হয়নি। ঠিক আছে, এইটা হচ্ছে, এটা কেন হচ্ছে, কেন করছে, এটা কেন করছে? আমি আপনাদেরকে বলি যে একটা ছেলে এবং একটা মেয়ে যখন একে অপরকে পছন্দ করে, ভালোবেসে, যখন তারা যৌনতায় লিপ্ত হয়, ঠিক আছে, যৌনতায় লিপ্ত হলো, তখন ওই মেয়েটা একটা ছেলের জন্য সেখান থেকে পালায় যাওয়া সম্ভব। মানে তারা হলো সেক্স করেছে, যৌনতা করেছে, দুইজন ছেলে মেয়ে। একটা ছেলে ইচ্ছা করলে সেখান থেকে স্কিপ করে পার হয়ে যেতে পারে, কিন্তু একটা মেয়ে ইচ্ছা করলেই আসলে যেতে পারে না। ঠিক আছে, ইচ্ছা করলে কেন যেতে পারে না? যে কোনো সময় ওই মেয়ের স্ক্যান্ডাল বের হয়ে পরবর্তীতে তার যে বিয়ে হয়েছে সেই বিয়ে সংসার ভেঙে যেতে পারে। ঠিক আছে, আবার সমাজে দেখেছে যে অমুক ছেলের সঙ্গে একসঙ্গে ঘোরাফেরা করেছে, তো বিয়েটা না হলে তার সামাজিকভাবে বিয়ে দেওয়া অনেক কষ্টকর হয়। আবার আপনার হলো ফলে দেখা যাচ্ছে যে একটা মেয়ে রিলেশনে আবদ্ধ হলে সহজে সেখান থেকে ছাড়তে চায় না। ঠিক আছে, এবং শেষ পর্যন্ত সে ধর্ষণ মামলা দিয়ে দেয়, যে তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছে। ঠিক আছে, একটা মামলা ঠুকে দেয়, উদ্দেশ্য যে তাকে ওই ছেলের ফাঁসি দেওয়া
বা ওই ছেলেকে আপনার হলো ওই ছেলের পুরুষাঙ্গ কেটে নেওয়া, বিষয়টা এরকম না। উদ্দেশ্য হলো, ওই ধর্ষণ মামলার উদ্দেশ্য হলো যে আপনার হলো ওই ছেলেটা যেন তাকে বিয়ে করে, বা আদালত এমন একটা রায় দেয় যে ওই ছেলেটা ওই মেয়ের দায়িত্ব নেয়। ঠিক আছে, ওই ছেলেটা ওই মেয়ের দায়িত্ব নেয়। হ্যাঁ, তো এইটা হলো মেয়েটার উদ্দেশ্য থাকে বেসিক্যালি, এটা উদ্দেশ্য থাকে। এবং সে কোনোভাবে ওই ছেলেকে ছাড়তে চায় না। কেন ছাড়তে চায় না? কেন ছাড়তে চায় না, এইটার রিজনটা আবার খুঁজতে হবে। আমাদের এই সোসাইটিতে মেয়েরা আপনার হলো সাধারণত পুরুষ কেন্দ্রিক অর্থনীতির উপর নির্ভরশীল, অথবা পুরুষরা চায়ও না মেয়েরা অর্থনীতিতে যুক্ত হোক, অর্থনৈতিকভাবে যুক্ত হোক, চায় না, এটা ওইভাবে চায় না। ঠিক আছে, যার ফলে মেয়েদের অর্থনীতি নাই, মেয়েদের ফিন্যান্স নাই, ফলে একটা সম্পর্কে জড়িয়ে পড়লে ওই মেয়েটা খুব অসহায় ফিল করে যে তাকে দেখবে কে, তার তো কেউ নাই, তার অভিভাবক নাই, বা তার কি হবে, কই যাবে। ঠিক আছে, হ্যাঁ, এইটা এইটা থেকে সে হতাশ হয়ে সে মামলা দিচ্ছে, যে মিথ্যা মামলা দিচ্ছে, যে আপনার হলো ধর্ষণ দিচ্ছে, যে তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে। আরে ভাই, প্রলোভন দেখিয়ে ধর্ষণ হয় না। ঠিক আছে, প্রলোভন দেখালে প্রতারণা হয়। ঠিক আছে, একটা ছেলে যদি একটা মেয়েকে আপনার হলো প্রলোভন দেখিয়ে তার সঙ্গে মানে যৌনতায় লিপ্ত হয়, তা এবং সেই প্রলোভন যদি বাস্তবায়ন না করে, যেমন বলেছে তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার সঙ্গে এসে শোও, এই কথাটা যদি বলে, এবং সেই মেয়ে যদি এই ভালোবেসে বা মানে তারা তারা হলো মানে একে অপরের প্রতি আসক্ত হয়ে তারা যদি লিপ্ত হয়, এবং সেখানে কন্ডিশন যদি থাকে ম্যারিজ, তাহলে তারপরে যদি আবার ম্যারেজ না করে, তার তার যদি না করে, বিয়ে যদি না করে, তখন মামলাটা হতে পারে হলো প্রতারণা মামলা। যে মেয়েটা প্রতারণা মামলা করেছে। কি মামলা করেছে? যে ওই ছেলে আমাকে বিবাহের কথা বলেছিল, কথা দিয়েছিল, সে বিবাহ করছে না আমাকে। ঠিক আছে, তো দেখেন, এটা যদি এটা এটা কেন হচ্ছে? সে মেয়েটা অর্থনৈতিকভাবে, ঠিক আছে, অর্থনৈতিকভাবে সে হলো খুব ইনসিকিউর ফিল করে, সামাজিকভাবে ইনসিকিউর ফিল করে। কিন্তু আপনার হলো যেটা কল্যাণ রাষ্ট্র, যেটা হলো কল্যাণ রাষ্ট্র, সেই কল্যাণ রাষ্ট্র কি নিশ্চিত করে? কল্যাণ রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে। হ্যাঁ, কল্যাণ রাষ্ট্র নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে। একজন পুরুষের নিরাপত্তা যেমন নিশ্চিত করে, একজন নারীর নিরাপত্তা নিশ্চিত করে। ঠিক আছে, কল্যাণ রাষ্ট্রে একজন নারী যদি কারোর সাথে যৌনতা লিপ্ত হয়, ঠিক আছে, তারপরে তাদের যদি বিচ্ছেদ হয়, তাহলে ওই নারী অর্থনীতি নিয়ে কোনো দুশ্চিন্তা করে না। ঠিক আছে, কারণ একজন পুরুষ যেরকমভাবে কর্মস্থলে গিয়ে 6 ঘন্টা বা 8 ঘন্টা কাজ করছে, একজন নারীও তার কর্মস্থলে গিয়ে কাজ করছে। ঠিক আছে, একজন নারীও তার কর্মস্থলে গিয়ে কাজ করছে। ফলে একজন ভিকটিম নারী কোনোভাবে আপনার হলো কারোর সঙ্গে সম্পর্ক ছিল, সম্পর্ক ভেঙে গেছে, সম্পর্ক ভেঙে গেলেই সে অনেক হতাশ হয়ে পড়ে না, কারণ তার ফিনান্সিয়াল সিকিউরিটি আছে, সামাজিক সিকিউরিটি আছে। সো সো মানে তাদের ওই ক্রাইসিসটা নাই। কিন্তু আমাদের দেশে এই সামাজিক নিরাপত্তাটা নিশ্চিত করতে পারে না। ফলে কোনো একটা মেয়ে আপনার কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে, সে যখনই দেখে যে ছেলেটা এখান থেকে স্কিপ করছে, ঠিক আছে, তখনই দেখা যাচ্ছে যে সে ইনসিকিউর ফিল করে, তখন সে হলো প্রলোভিত করে ধর্ষণের মামলাটা দিয়ে দেয়। তো আমরা যদি চাই যে না, এই ধরনের প্রলোভনের মামলাকে আমরা ধর্ষণ মামলা করতে দেব না, ঠিক আছে, তাহলে কি সম্ভব? আপনি মেয়েদের ফিনান্সিয়াল সিকিউরিটি দিতে পারলেন না, সামাজিক সিকিউরিটি দিতে পারলেন না। ঠিক আছে, একজন ভিকটিম মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে আপনি টিজিং করছেন যে ওই মেয়ে চরিত্র ভালো না, আপনি সিকিউরিটি দিতে পারছেন না। ঠিক আছে, সোশ্যাল সেফটি দিতে পারছেন না। আর আপনি চাচ্ছেন যে হলো যে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করা যাবে না, তাহলে হবে? আপনি বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা যখন চাইবেন না, বলবেন যে এই ধরনের মামলাকে ধর্ষণ মামলা দেওয়া যাবে না, তখন আপনাকে মেয়েদের সামাজিক নিরাপত্তাও আপনাকে নিশ্চিত করতে হবে। যদি না পারেন তাহলে লাভ নাই। এতটা সহজ না, আসলে এতটা সহজ না। তো এই মোটামুটি কথা ছিল। আর আরেকটা বিষয় হলো যে তারপরেও আমরা বলি, এই সমাজে সত্যিকার অর্থে কিছু রাক্ষস আছে, এই সমাজে সত্যিকার অর্থেই কিছু কালপিট আছে, এই সমাজে সত্যিকার অর্থেই কিছু নোংরা মানুষ আছে যারা সত্যিকার অর্থে ধর্ষণ করে। ঠিক আছে, সত্যিকার অর্থে ধর্ষণ করে। কি ধরনের ধর্ষণ করে? ধরেন আপনার বাসায় কাজের লোক আছে একজন, ঠিক আছে,
সে হয়তো বা টাকার জন্য আপনার বাসায় চাকরি করে। আপনি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন দেখে 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 তার প্রতি প্রলুব্ধ হলেন। প্রলুব্ধ হয়ে তাকে আপনার হলো মোটামুটি একটু চাপাচাপি করেই বিছানায় শোয়াইলেন। ঠিক আছে, তাহলে আপনার হলো একটা নারীর এখানে সেফটি এবং একটা মেয়ে এখানে চাকরি করে, তার জব সেফটি, বিভিন্ন বাচ্চা চাকরি চলে যাবে বা বাড়ি ওয়ালি তার উপর অত্যাচার করবে, এই জন্য সে চুপ আছে। এটা স্রেফ রেপ, ধর্ষণ। এটাকে ধর্ষণ বলা যেতে পারে, এটাকে ধর্ষণ বলা যেতে পারে। ঠিক আছে, যেটা হলো আপনার হলো সৌদি আরবে খুব বেশি ঘটে। আমাদের বাংলাদেশের গৃহকর্মীরা, আমার সঙ্গে কমপক্ষে 1 ডজন গৃহকর্মী যোগাযোগ করেছে, তাদেরকে তাদের গৃহকর্তা, সৌদি গৃহকর্তা ধর্ষণ করেছে। ঠিক আছে, আমি বললাম ধর্ষণ করেছে না সেক্স করেছে? তো বলছে যে আমরা তো সেখানে চাকরি করি, বাসায় কেউ নাই, জোর করে টেনে নিয়ে গিয়ে বিছানায় শোয়ে আমাদেরকে যৌনতা করতে বাধ্য করে। এটা স্রেফ সেক্স না, এটা এটা ধর্ষণ। এবং দেখা যাচ্ছে যে বাবাও সেক্স করছে, আপনার হলো সন্তানও তার সঙ্গে মানে তাকে যৌনতায় বাধ্য করছে। ধর্ষণ, এটাকে ধর্ষণ বলা যেতে পারে। তো আপনার হলো তো ধর্ষণ এবং যৌনতার মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমরা আমরা হলো আমরা হলো মানে মেয়েদেরকে নিরাপত্তা দিতে পারছি না। হ্যাঁ, মেয়েদেরকে অর্থনৈতিক নিরাপত্তা দিতে পারছে না, সামাজিক নিরাপত্তা দিতে পারছে না, যার ফলে মেয়েরা হলো বাধ্য হয়ে সামাজিক সংকটে পড়ে একটা ধর্ষণের মামলা দিচ্ছে একটা ছেলের বিরুদ্ধে। প্রেম করেছিল, রিলেশন করেছিল, লিভ টুগেদার করেছিল, যেগুলো কোনোভাবেই ধর্ষণের মধ্যে পড়ে না। ঠিক আছে, আপনার হলো কিন্তু আমাদের এই সমাজে সত্যিকার অর্থে যারা ধর্ষিতা, ঠিক আছে, তাদের হলো একটা, আমি আপনাদের সাথে গল্প করছি, যাদের ভালো লাগে না তারা চলে যান, আর যাদের ভালো লাগে তারা লাইভটা শেয়ার করে আমার সাথে কন্টিনিউ করেন। ঠিক আছে, আমাদের এই সমাজে সত্যিকার অর্থে কিছু ধর্ষিতা আছে যারা মানে হায়নাদের কবলে পড়ে তাদের সম্ভ্রম হারিয়েছে। ঠিক আছে, আমি আপনার হলো সম্ভ্রম হারিয়েছে এই কথাটা আমি মানতে চাই না। ঠিক আছে, যে কিছু নরপশু একটা মেয়েকে একা পেয়ে জোরপূর্বক আপনার হলো ধর্ষণ করেছে, এর ফলে ওই মেয়েটার সম্ভ্রম হারিয়েছে, এইটা আমি একদম মানতে নারাজ। এটা আমি মানতে নারাজ। মানে কিছু লোক জোর করে একটা মেয়েকে ধর্ষণ করেছে, এতে ওই মেয়ের ইজ্জত গিয়েছে, ওই মেয়ের সম্ভ্রম হানি হয়েছে, এইটা ওই মেয়ের সতীত্ব গিয়েছে, এইটা আমি একদম মানতে নারাজ। ঠিক আছে, আমি মানিই না। ঠিক আছে, কিছু মানে হলো নোংরা লোক একটা মেয়েকে রাস্তার মাঝখানে পেয়েছে, অথবা কিছু বাসের হেল্পার একটা মেয়েকে বাসে একা পেয়েছে, বাসের পিছনে জোর করে নিয়ে যায় আপনার ধর্ষণ করেছে। যে আপনারা যারা বলেন যে ওই মেয়ের চরিত্র হারিয়েছে, ওই মেয়ের হলো সম্ভ্রমহানি হয়েছে, ওই মেয়ের সতীত্ব চলে গেছে, আমি তারেক আপনার হলো এই কথাটা মানতে নারাজ। ওই মেয়ের সম্ভ্রমহানি হয়নি, ওই মেয়ের সতীত্ব যায়নি, ওই মেয়ের আপনার হলো ওই মেয়ে চরিত্রহীন না, ওই মেয়ে চরিত্রহীন না। হ্যাঁ, চরিত্রহীন না। যারা এইসব ব্লেম দেন তারা এই সমাজের নোংরা নরকের কীট বলে আমি মনে করি। ঠিক আছে, একটা মেয়ে ধর্ষিত হয়েছে, এই যে আমি তারেক, আপনি আব্দুর রহিম, আপনি আব্দুল জব্বার, আপনি করিম ভাই, আপনি হলো ইউনুস ভাই, একটা মেয়ে ধর্ষিত হয়েছে, আপনি তাকে রক্ষা করতে পারেননি ধর্ষণের হাত থেকে। দায়টা ওই মেয়ের নাকি দায়টা আমার? আমি আপনাদেরকে বলি, দায়টা ওই মেয়ের না দায়টা আমার? আমরা একটা আমাদের বোনকে আপনার হলো সমাজে নিরাপত্তা দিতে পারছি না, কিছু হলো হায়না তাকে ধর্ষণ করছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই বোনটাকে চরিত্রহীন কি বলতে পারি? বলতে পারি কি না? আমি মনে করি আমরা বলতে পারি না, কারণ দোষটা আমাদের, আমরা নিরাপত্তা দিতে পারিনি। একটা ধর্ষিত মেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, সে এই সমাজের ভিকটিম। এই সমাজ তাকে নিরাপত্তা দিতে পারেনি। এই সমাজের উচিত কি ছিল? এই সমাজের উচিত ছিল, ঠিক আছে, একজন ধর্ষিতা মেয়ের সবচেয়ে সুন্দর, সুদর্শন, সবচেয়ে অর্থশালী একজন পুরুষকে দিয়ে বিয়ে দেওয়া। ঠিক আছে, আমাদের এখানে যেটা হয়, ধর্ষণ করেছে একটা ছেলে একটা মেয়েকে,
আমরা ওই ধর্ষকের সঙ্গে ওই বোনের বিয়ে দিয়ে দিই। অর্থাৎ একজন বোন ভিকটিম হয়েছে, তাকে একজন ধর্ষকের হাতে নিয়মিত ধর্ষণ করার জন্য তুলে দিলাম, তাই না? এটা কি কতটুকু ঠিক কাজ করলাম? একজন ধর্ষিতা সমাজের ভিকটিম, এই সমাজের আমরা নিরাপত্তা দিতে পারিনি, সুতরাং এই সমাজের দায় ওই মেয়েকে সবচেয়ে উত্তম পুরুষ দান করা, দায়। হ্যাঁ, এই সমাজে সবচেয়ে ভালো উচ্চতা সম্পন্ন, সবচেয়ে সুদর্শন এবং সবচেয়ে অর্থশালী পুরুষদের পাওয়ার অধিকার ধর্ষিতাদের। কারণ এই সমাজ ক্ষতিপূরণ দিতে বাধ্য তাদেরকে, কারণ এই সমাজ তার নিরাপত্তা দিতে পারেনি। এইটা আমরা যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যে বলি যে আমাদের দেশ সুন্দর হবে, ইউরোপের মতো হবে, সুইজারল্যান্ডের মতো হবে, নরওয়ের মতো হবে, হল্যান্ডের মতো হবে, ডেনমার্কের মতো হবে, হ্যাঁ, ইতালির মতো হবে, আমাদের এই দেশ আপনার হলো অস্ট্রেলিয়ার মতো হবে, মালয়েশিয়ার মতো হবে, এত সহজ না, এত সহজ না। ঠিক আছে, এত সহজ না। একটা ছেলে এবং একটা মেয়ে চ্যাট করছে, চ্যাটে প্রেম বিনিময় করছে চ্যাটে। ঠিক আছে, প্রেম বিনিময়ের পর্যায়ে বিভিন্ন আপত্তিকর মানে আমাদের কাছে, অন্য মানুষের কাছে আপত্তিকর, কিন্তু তাদের কাছে আপত্তিকর না। তারা সব ধরনের কথাই বলতে পারে। ঠিক আছে, সব ধরনের কথাই বলতে পারে। তো চ্যাট করছে একটা ছেলে একজন মেয়ে, দুজন বন্ধু ছিল, সেখান থেকে প্রেম হয়েছে, প্রেম থেকে তারা আরও অনেক কিছু তারা কথাবার্তা বলেছে। হ্যাঁ, মেসেঞ্জারে অনেক যত রকমের কথা হয় সব কথা বলেছে। এখন ওই মেসেজের স্ক্রিনশটগুলো যখন কোনো কারণে ফাঁস হয়ে যায়, বের হয়ে যায়, লিক হয়ে যায়, তখন একটা ছেলের উপর কতটুকু চাপ আসে, একটা মেয়ের উপর কতটুকু চাপ আসে। ছেলের ক্ষেত্রে আমরা কি ভাবছি যে পুরুষ মানুষ এরকম করতেই পারে। আমাদের এই সোসাইটিতে আমি একটা গল্প বলি। আপনার হলো একটা ছেলে এবং একটা মেয়ে বিয়ে করেছে, এবং আপনার হলো ছেলেটা বাহিরে অন্য মেয়ের সাথে বা পতিতালয়ে যায়, অথবা অন্য বান্ধবী, মানে পতিতালয়ে যায় আর কি। ঠিক আছে, পতিতালয়ে যায়। এখন আপনার হলো পতিতালয়ে যায়, তো তার বউ বুঝে ফেলেছে যে তার হাজবেন্ড পতিতালয়ে যায়। ঠিক আছে, এখন সে তার শাশুড়িকে বলেছে যে আপনার ছেলে এরকম বাইরে যায়, বা বাইরে কারোর সাথে এরকম বলেছে। ঠিক আছে, মা তার সন্তানকে শুধরানোর পরিবর্তে যদি এরকম বলে যে পুরুষ মানুষ বাইরে যাবেই, তাহলে কেমন হবে? কিন্তু এটা ব্যাপকভাবে বাস্তবতা। অনেক ইভেন্ট, অনেক এরকম ঘটনা ঘটেছে। সুতরাং আপনার হলো আবার এমন না, থাক, এগুলো বলা যাবে না। তো আমরা যারা চিন্তা করি যে একটা সুন্দর বাংলাদেশ আমরা বানাবো, সুন্দর বাংলাদেশ আমরা তৈরি করব, তো আমরা যে চাই, এই চাওয়া আপনার হলো এই যে চাই, তার জন্য আমরা কতটুকু অবদান রাখছি। আমাদের চাওয়ার কোনো কিন্তু শেষ নাই, যেমন আমরা কি চাই যে চাকরিতে মেধা অনুযায়ী পরীক্ষা দেবো আর নিয়োগ পাবো। আমরা সবাই চাই না? আমরা সবাই চাই। অথচ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান, সেখানে কিছু মেধাবী শিক্ষার্থী আছে, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছে, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, বিভিন্ন মেধাবী নামে যারা পরিচিত, এরা বিসিএস বা বিভিন্ন ভালো পরীক্ষা দিয়ে পাশ করার পরে এরা আপনার হলো বিভিন্ন সময় প্রক্সি দেয়। প্রক্সি কি? অন্য একজনের পরীক্ষাটা তারা দিয়ে দেয়, নিজের ছবি লাগায় অ্যাডমিট কার্ডে। ঠিক আছে, কম্পিউটার দিয়ে এডিট করে লাগায়, নীলক্ষেতে লাগায়, পলাশিতে লাগায়, তারা এই প্রক্সিগুলো দেয়, দিয়ে 20,000 30,000 টাকা করে নেয়। তো আপনি সুইজারল্যান্ডের মতো বাংলাদেশ প্রত্যাশা করেন, আর এই ছোট লোকই করেন, নোংরামি করেন। এত সোজা না। আমরা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখি, অথচ এই যে 2018 সালে যে নির্বাচনের কথা গেল, 2018 সালে নির্বাচন, ঠিক আছে, 18 সালে নির্বাচন, এই নির্বাচনে দেখেন আপনারা যে নির্বাচনের মাঠে
অনেক শিক্ষক থাকে না যারা হলো নির্বাচনী ওই যে কর্মকর্তা হিসেবে কাজ করে, শিক্ষকরা কাজ করে না, প্রাইমারি স্কুলের মাস্টার, হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, শিক্ষকরা কাজ করে। আপনার কি মনে হয় 2018 সালের নির্বাচনে হাসিনা একা একা লড়াই করছে? হাসিনার পক্ষে হয়ে এই মাস্টাররা তারা লড়াই করছে না এই দেশের গণতন্ত্র ধ্বংস করার জন্য? তো আমরা যে শুধু হাসিনাকে গালি দেই, এই মাস্টারগুলো দায়ী না? দায়ী না? তো আপনি আপনি তাহলে দেখেন কোন ধরনের মানুষকে আমরা শিক্ষকের জায়গায় বসিয়েছি। তারা, হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন যে এই মাস্টার দিয়ে আপনি আপনার সন্তানকে, হ্যাঁ, হলো মানবিক মূল্যবোধ শিখাবেন, হ্যাঁ, নৈতিকতা শিখাবেন, এত সহজ, এত সহজ, তাহলে এই শিক্ষকের কাছ থেকে যে বাচ্চা শিক্ষিত হয়ে উঠলো, পড়াশোনা করে যায়, সচিবালয়ে চাকরি পাইল, সে যখন তার মাস্টার তার কাছে পেনশনের টাকা নিতে আসবে, তখন তো সে ঘুষ চাবেই, ঘুষ চাবে না? বড় বড়, এত সহজ না আসলে, এত সহজ না, এত সহজ না, অনেক 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 কঠিন, অনেক কঠিন। ঠিক আছে, অনেক কঠিন, অনেক কঠিন। এই মানে আমাদের কথাই বলি, আমরাই আমাদেরকে যদি বলে যে একটা সরকারি চাকরির অফার আছে, 10 লক্ষ টাকা লাগতো, তুমি একটা কাজ করো, 50,000 টাকা দাও, লোভে জিভে জল আসবে না? হ্যাঁ, একটা জিভে জল আসবে। ঠিক আছে, জল আসবে না আমাদের? জল আসবে না যে 10 লক্ষ টাকার একটা চাকরি, 50,000 টাকা দিলে চাকরিটা পাইবা? জল আসবে না? চোখ চকচক করবে। হ্যাঁ, তো আপনাদেরকে বলি, এই যে মন্ত্রীরা চাকরি দিতে পারবে 2 জন রে, টাকা নিয়ে রাখে 200 জনের কাছ থেকে। এমপিরা 2 জনের জন্য সুপারিশ করতে পারবে, টাকা নিয়ে রাখে 200 জনের কাছ থেকে। ঠিক আছে, নিয়ে পাশার মধ্যে দিয়ে দেয় বাঁশ। ঠিক আছে, হ্যাঁ, তো আপনি যখন লোভে পইরা, হ্যাঁ, আপনার জিভ লক লক করেছে, চকচক করেছে, টাকাটা সোনার মতো দিয়ে দিলেন মন্ত্রী সাহেবের চাকরি দেওয়ার জন্য। ও তো চাকরি দিতে পারবে 2 জন, নিচে 200 জনের কাছ থেকে। তা আপনার টাকা মারা খাবে না কার টাকা মারা খাবে? হ্যাঁ, আপনি শুধু মন্ত্রীর দায় দিলেন, আপনি তো নিজেই নিয়োগ ব্যবস্থা, আমরা সবাই একটা ব্লেম দিই, টাকা ছাড়া চাকরি হয় না। আরে ভাই, টাকা দেন দেখে তো টাকা ছাড়া চাকরি হয় না। ঠিক আছে, কেউ টাকা দিয়েন না, কেউ দিয়েন না। হ্যাঁ, আমি যদি বলি কেউ দিয়েন না, তাহলে সবাই শুনবে? কি মনে হয় আপনাদের, সবাই শুনবে? এত সহজ, এত সহজ না ভাই, এত সহজ না, এত সহজ না। ঠিক আছে, হ্যাঁ, এই যে আমরা কোটা সংস্কার আন্দোলনের সময় এত উচ্চারিত হলাম, নির্যাতিত হইলাম, ঠিক আছে, এত মার খাইলাম, হ্যাঁ, এত মার খাইলাম, কত মার খাইছি। হ্যাঁ, তারপরে আপনারাই আমাদেরকে বললেন যে তারেক ভাই আগায় যান, তারেক ভাই আগায় যান। হ্যাঁ, আমাদেরকে আগায় দিলেন, আগায় দিয়ে গাছের তুলে দিলেন, গাছের তুলে দিয়ে এরপরে তারেক ভাই হলো সংগঠন করার জন্য, আপনার হলো তারেক ভাই হলো সংগঠন করার জন্য চাকরি করতে পারতেছে না, সংগঠন করার জন্য ব্যবসা করতে পারতেছে না। ঠিক আছে, এখন তারেক ভাইয়ের যে খিদে লাগে, সে খবর আছে? সে খবর আছে? মানে আমি ব্যবসা করি, আমার বউ ব্যবসা করে, আমার কথা আমি বলছি না। ঠিক আছে, গাছে উঠাই দিছেন, গাছে উঠাই দেওয়ার পরে আপনি হলো মুইটা সরাই নিছেন, হ্যাঁ, মুই সরাই দিছেন। এখন আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে বললাম তারেক ভাই আগায় যান, আগায় যান, আগায় যান, নূর ভাই আগায় যান, আগায় দিয়া এবার পিছন থেকে নাই। এখন দায়িত্ব তারেক আর নূর আর তারেকের দায়িত্ব, এখন দেশ উদ্ধার করতে হবে। হ্যাঁ, উদ্ধার করতে হবে। এই যে আপনাদেরকে বলি একটা মানে প্যাথেটিক কথা শুনেন, আপনাদের কাছ থেকে ভিক্ষা কইরা কইরা টাকা তুলছি কিছু। কি ধরনের ভিক্ষা করছি? এইভাবে ভিক্ষা করছি যে যে আমাদের তো অনেক ভাই জেলে, আপনি তো রমজান মাসে দান করেন, তো আপনার এই মাসের দানের টাকার থেকে একটা অংশ বা কিছু পরিমাণ আমাদের বন্দি ভাইদের পরিবারের জন্য কিছু টাকা দিয়ে, ঠিক আছে, তো যদি দেওয়া যায় দিয়েন। তো 1,000 জনকে মেসেজ করেছি, তার মধ্যে 20-30 জন রেসপন্স করছে। 1,000 জনের মধ্যে অনেকে মেসেজ দেখেই না, অথচ ভাই আগায় যান, ভাই আগায় যান। ঠিক আছে, অনেক কষ্ট করে 26,000 টাকা জোগাড় করছি, 26,000 টাকা। ঠিক আছে, ওই শাকিলের নাম্বারে ছিল 26,000 টাকা। শাকিলের আজকে ডিবি থেকে তুলে নিয়ে গেছে 26,000 টাকা ওই মোবাইল থেকে বাইর করে এনেছে। এরপরে 40,000 টাকা মুক্তিপণ চাইছে আজকে।
ঠিক আছে। তো আরও বিভিন্ন জনের কাছ থেকে ভিক্ষা টিক্ষা করে আপনার হলো দিয়ে দিলাম। আর কিসের কি বন্দীদের পরিবারের জন্য টাকা, তারপরে হলো কিসের বন্দীদের জন্য একটু টাকা পাঠাবো জেলখানায়, মামলার জন্য খরচ করব, এক ধাক্কায় 66,000 টাকা চুষে নিল। ঠিক আছে। তো আপনার হলো এই হলো অবস্থা, এই হলো আমাদের অবস্থা, বুঝতে পারছেন? এই হলো অবস্থা, এইভাবে চলতেছে আমাদের সংগঠন। হ্যাঁ, এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে। তো আমরা যারা বলি যে ভাই দেশের পরিবর্তনের জন্য চাই, কথা চাই, ভাই এত সহজ না ভাই, এত সহজ না, অনেক কঠিন পথ, অনেক অনেক কঠিন, অনেক কঠিন। একজন ভাই বলতেছে যে ভাই মানে একজন ভাই 4,000 টাকা দিছিল, 4,000 টাকা দিছিল। তো ওই ভাই বল, ভাইয়ের টাকাটাও শাকিলের নাম্বারে ছিল, 4,000 টাকা ছিল। তা বললাম যে ভাই আপনি টাকা দিছিলেন তো ওই 26,000 টাকা, 4,000 টাকা আপনি দিছিলেন, আরো কয়েকজন মিলে 26,000 টাকা মতো ছিল শাকিলের নাম্বারে, ওটা তো ডিবি উঠাই নিয়ে গেছে, টাকাগুলো বের করে নিয়েছে, আরো 40,000 টাকা চাচ্ছে, 40,000 টাকা না দিলে ছাড়বে না, এরকম অবস্থা। ওই ভাই আমিও অনেক কষ্ট করে আপনাদের টাকাটা দিছি, সে টাকা ডিবি খাইয়ে ফেলাইলো, পুলিশ খাইয়ে ফেলাইলো, আপনাদের টাকা খেয়ে ফেললো, ভাই এটা কোনো কথা? তো এইটা হলো অবস্থা, এটা হলো অবস্থা, এইভাবেই চলছে, এইভাবেই চলছি আমরা। আমরা আপনার হলো মানে একটা বড় পরীক্ষা পার করছি। আমরা জানি না এই পরীক্ষায় আমরা সফল হব কিনা, কিন্তু রাস্তাটা এতটা সহজ না, এতটা সহজ না। এখানে আজকে আপনার হলো আজকে আর বেশি কথা বলবো না, আমার মনটাও বেশি ভালো নাই, মনটা বেশি ভালো নাই। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, এবং দোয়া করতে হবে সবাইকে। হ্যাঁ, আল্লাহ হলো উত্তম পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনাকারী। জানি না ওনার পরিকল্পনায় কি আছে, জানি না আমরা কিভাবে সফলতা পাবো, অথবা আদৌ সফলতা পাবো কিনা। তবে আমরা একটা কথা বিশ্বাস করি যে মানে আমরা সফল নাও হইতে পারি, আমরা সফল নাও হইতে পারি, কিন্তু যারা সফল হবে, ঠিক আছে, যারা সফল হবে তাদের জন্য একটা প্ল্যাটফর্ম আমরা রেডি করে রেখে যাব। ঠিক আছে, আমরা সফল নাও হইতে পারি, হতে পারে আমাদের অনেককে খুন করে ফেলবে, অথবা হতে পারে দীর্ঘদিনের জন্য আমাদেরকে জেলে রাখবে, কিন্তু কেউ তো কেউ সফল হবে, তাদের জন্য একটা যৌক্তিক গ্রাউন্ড তৈরি করে রাখার আমরা চেষ্টা করছি। দেখা যাক, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম।